হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তো আমি তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনস্ট্রাক্টর সোনিয়া মজুমদার। তো আজকে তোমাদের আমি ক্লাস 11 সেমিস্টার 2 এর আরেকটি সেশন নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের কি রয়েছে, ডেটা স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস রয়েছে। তোমাদের ফার্স্ট ক্লাস ইউনিট 1 ডেটা স্ট্রাকচারের উপরে হয়েছে এবং সেকেন্ড ক্লাস ডেটা স্ট্রাকচারেরই সার্চিং এবং শর্টিং নিয়ে একটা ক্লাস আমি নিয়ে এসেছি। তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা চাইছো, যারা এখনও জানো না তাদের জন্য বলে দিই যে যারা চাইছো সেমিস্টার 2টা ভালো গাইডেন্স এবং কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে তোমরা এই সেমিস্টারটা ক্লিয়ার করবে বা সেমিস্টারে পড়বে, ভালো প্রপার গাইডেন্স থাকবে, সাথে মক টেস্ট এবং সাজেশন টাইপ কোশ্চেন নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তাদের জন্য কি রয়েছে, আমাদের একটা ব্যাচ রয়েছে অগ্নিপক্ষ 1.0 এবং সেই ব্যাচে তোমাদের এনরোল করতে গেলে এসওই বাংলা অ্যাপে গিয়ে তোমাদের সেই ব্যাচটা কিন্তু পারচেস করতে হবে। এবং সেই ক্লাস সেখানে কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এছাড়াও এরপরে আরও পরবর্তী লাইভ সেশন রয়েছে, আর ওখানে অনেকটাই আমরা করে এসেছি, অনেকগুলো ক্লাস আমাদের করা হয়ে গেছে। তো যারা ওখানে কন্টিনিউ করতে চাও তারা কিন্তু অবশ্যই এসওই বাংলা অ্যাপে ভিজিট করে এনরোলমেন্টটা করে নিও, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস 2 ডেটা স্ট্রাকচারের ক্লাস 2 শুরু করছি। সেখানে রয়েছে সার্চিং অ্যান্ড শর্টিং, অর্থাৎ এর আগের দিন আমরা ডেটা স্ট্রাকচারের ডেটা কি, ডেটা স্ট্রাকচার কি এবং তার কতগুলো ভাগ রয়েছে এবং সেই ভাগের বেশ কিছুটা পার্ট কিন্তু আমরা কমপ্লিট করে এসেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যেই যেটা রয়েছে সেটা হচ্ছে সার্চিং অ্যান্ড শর্টিং। তো এই পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো কি রয়েছে, ফার্স্টেই রয়েছে সার্চিং, রাইট? তো সার্চিং ওয়ার্ডটা শুনে আমাদের কি বোঝা যাচ্ছে, যে সার্চিং মানে কোনো কিছুকে খোঁজা বা কোনো কিছুকে সার্চ করা, রাইট? তাহলে সার্চিং মানে হচ্ছে আমরা আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ডেটা থাকে, একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ডেটা বা উপাদান আমাদের প্রেজেন্ট থাকে এবং তার মধ্যে থেকে যে কোনো একটা ডেটাকে খুঁজে বের করার যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে আমাদের সার্চিং। তাহলে কি বললাম, আরেকবার বলছি, যে একটা ডেটা সেটের মধ্যে যে কোনো একটি উপাদানকে খুঁজে বের করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের সার্চিং। এবং সেটা কিভাবে লেখা আছে এখানে দেখো, সার্চ শব্দের অভিধানিক অর্থ হলো অন্বেষণ বা খোঁজ করা। খোঁজ করা অর্থাৎ কি, একাধিক উপাদানের মধ্যে থেকে কোনো একটি নির্দিষ্ট মানের উপাদানকে খুঁজে বের করার প্রক্রিয়াকেই সার্চিং বলা হচ্ছে। তার মানে আমার যদি একটা ডেটা সেট থাকে, সেখানে যদি অনেকগুলো ডেটা আমার প্রেজেন্ট থাকে, এখানে সব ডেটা রয়েছে এবং সেই ডেটাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ডেটাকে খুঁজে বের করার পদ্ধতিটাই হচ্ছে আমার কি, সার্চিং। এবং এই সার্চিং পদ্ধতি আমাদের দু রকমের হয়, অর্থাৎ সার্চিংয়ের প্রকারভেদ কত রকমের হয়, প্রকারভেদ সার্চিং আমাদের দু রকমের হয়। এক, লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ, এবং দুই নাম্বার হলো বাইনারি সার্চ। বাইনারি সার্চ, তাহলে এখানে কি বললাম, যে সার্চিং হচ্ছে আমার দুই প্রকার হয়, একটা হচ্ছে লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ। তাহলে লিনিয়ার সার্চটা কি, লিনিয়ার মানেই কি বোঝাতে চাইছে, যে পর পর সার্চ করে করে আসবো, অর্থাৎ একটা ডেটা সেটের মধ্যে অনেকগুলো ডেটা সেট থাকে এবং সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইনিশিয়াল স্টেট অর্থাৎ প্রথম যে শুরুর যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান থেকে খুঁজে 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 আমাদের যেই ডেটাটা আমি খুঁজতে চাইছি সেই ডেটাটা পর্যন্ত পৌঁছাতে হবে এবং সেখানে আমাদের সার্চিং শেষ হয়ে যাবে। অর্থাৎ এই ডেটা সেটটার মধ্যে এখানে অনেকগুলো ডেটা রয়েছে, ঠিক আছে? সাপোজ আমি এই ডেটাটা খুঁজতে চাইছি, অর্থাৎ এইখানের মধ্যে এই জায়গাটায় যেই ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমরা খুঁজতে চাইছি। তাহলে আমি যদি লিনিয়ার সার্চ হিসাবে বলি, তাহলে কি হবে, প্রথমে আমার ইনিশিয়াল স্টেজ অর্থাৎ প্রথমটাকে সার্চ করবে এবং প্রথমটাকে সার্চ করে দেখবে যে যখন আমি যেটা চাইছি সেটার সাথে কম্পেয়ার করে দেখবে সেটা এটা নয়, তখন কি হয়ে যাবে, এখান থেকে চলে যাবে নেক্সট স্টেজে, অর্থাৎ লিনিয়ারলি পর পর সার্চ করছে, ঠিক আছে? পর পর সার্চ করছে। তাহলে এখানে কি হচ্ছে, সেকেন্ডে চলে গেল, সেকেন্ডের সাথে আবার আমি যেই এলিমেন্টটা খোঁজ করছি সেই এলিমেন্টের
সাথে কম্পেয়ার করবে এবং কম্পেয়ার করে যখন সেটা মিলবে না তখন চলে যাবে আবার নেক্সট 1 ইনক্রিজ করে, এখানে কিন্তু +1 করে হচ্ছে, +1 করে যাচ্ছে, তাহলে আবার যাবে এবং তারপরে আবারও আমার উপাদানের সাথে কি হবে, কম্পেয়ার হবে এবং কম্পেয়ার করে যখনই আমি বুঝে যাবো যে হ্যাঁ এই এলিমেন্টটাই আমি চাইছি, তখন এখানেই কিন্তু আমার কি হয়ে যাবে, আমার সার্চিংটা স্টপ হয়ে যাবে এবং সার্চিং থেকে এক্সিট করে যাব। তাহলে এইভাবে হয় হচ্ছে আমার লিনিয়ার সার্চ। এবং বাইনারি সার্চ কিভাবে হয়, বাইনারি সার্চ হয় হচ্ছে একটা মিড ভ্যালু করে, অর্থাৎ এরকম একটা ডেটা সেট থাকলো, সেম এরকম ডেটা সেট থাকবে, এবার এখান থেকে যে কোনো একটা মিড ভ্যালু বা সেই আমার পুরো যে ডেটা সেটটা তার ইন্ডেক্সিং নিয়ে তার একটা গড় বের করে, আমার ধরো সাপোজ এইটা মিড ভ্যালু বেরোলো, একটা মিডিল ভ্যালু আমাকে খুঁজে বের করতে হবে এবং সেটা আমি যখন তোমাদের বাইনারি সার্চ আজকেই করাবো সেই সময় তোমাদের একটি সূত্র মেনটেন করে চলতে হবে মিড ভ্যালুটাকে পাওয়ার জন্য। এবং সেই মিড ভ্যালুটা পেয়ে গেলে সেই মিড ভ্যালুটাকে সার্চ করে করে, অর্থাৎ এই মিড ভ্যালুটা সাপোজ আমি চাইছি এটাকে খুঁজতে, এখানে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমি খুঁজতে চাইছি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মিডের সাথে কম্পেয়ার করা হবে। যদি মিড ভ্যালুর সাথে আমি যেই উপাদানটা খুঁজতে চাইছি সেই উপাদানটা অনেক ছোট হয় তাহলে এই দিকে একা এগোবে, এবং যদি মিড ভ্যালুটার সাথে আমি যেই উপাদানটা খুঁজছি সেটা যদি বড় হয় তাহলে এই দিকে এগোবে। এরকম করে হয় এই দিকে না হয় এই দিকে, এরকম করে এগিয়ে এগিয়ে একটা একটা করে সার্চ করে করে আসবে। তাহলে লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রথম থেকে কোনো মিড ভ্যালু ঠিট ভ্যালু না, প্রথম থেকে একদম যেটা রয়েছে ফার্স্ট থেকেই প্রথম উপাদান থেকেই খুঁজে 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 পরপর খুঁজতে খুঁজতে আমি আমার এলিমেন্টে পৌঁছাবো। এবং বাইনারি সার্চের ক্ষেত্রে কি হচ্ছে যে একটা মিড ভ্যালু বের করে তারপরে সেটাকে কমিয়ে বা বাড়িয়ে আমি আমার উপাদানটাকে খুঁজে বের করব। এবার তোমাদের সেমিস্টার 2 এর যেটা মেন টপিক এখানের মধ্যে সেটা হলো যে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ কিভাবে হয় এবং এদের অ্যালগোরিদম কি। তোমাদের কোশ্চেন এরকমভাবে আসতে পারে যে একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে আমি একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে একটা এলিমেন্ট খোঁজার জন্য লিনিয়ার সার্চ কিভাবে কাজ করবে সেটা দেখাও। তো তখন কিন্তু তোমাদের লিনিয়ার সার্চের অ্যালগোরিদম সহ এবং এক্সাম্পল দিয়ে তোমাদের সেই জিনিসটাকে বুঝিয়ে দিতে হবে। এবং সেগুলো করতে গেলে বা সেই ধরনের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে গেলে আমাদের কি করতে হবে, লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চের অ্যালগোরিদমটা খুব ভালো করে বুঝতে হবে এবং কিভাবে কাজটা করছে সেটা স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করতে হবে। তো দেখি ফার্স্টেই কি রয়েছে। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, লেখাই রয়েছে যে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, অর্থাৎ প্রথম যে সার্চিংটা রয়েছে সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। আর লিনিয়ার সার্চ মানেই কি বলেছিলাম যে পরপর সার্চিং হবে, এবং সেটার একটা এক্সাম্পল এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 1 ইনক্রিজ প্রথমে ইনিশিয়াল স্টেজ, তারপরে 1 ইনক্রিজ করে 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 আমি যেই ডেটাটা চাইছি সেই ডেটাটা আমার এখানে রয়েছে। তো ঠিক এই যে সার্চিংটা ছবিটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, তো আমরা দেখি অ্যালগোরিদমটা কিভাবে আমার কাজ করছে স্টেপ বাই স্টেপ, এবং সেটা দেখতে গেলে আমাদের ভালো করে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে কিভাবে কাজ করছে। তো ফার্স্টেই যদি আমি একটা এক্সাম্পল হিসেবে একটা অ্যারে সেট আমি করে নিলাম, ঠিক আছে। এবার এখানে ধরো আমার এলিমেন্টস রয়েছে 10, 20, 30, 40, 50, 60, ওকে, এই অবধি আমার এলিমেন্ট রাখলাম, ঠিক আছে। এবার অ্যারে সেটে আমাদের কি হয়, ইন্ডেক্সিং থাকে। আর আমরা এর আগের ক্লাসেই পড়েছি যে একটা অ্যারে সেটে যখন আমাদের কোনো ডেটা মেমোরিতে স্টোর হয় সেই ক্ষেত্রে ইন্ডেক্সিংটা কিভাবে শুরু হয়, 0 থেকে সবসময় শুরু হয়। আমরা কখনোই 1 2 3 4 এইভাবে কাউন্ট করতে পারবো না, অর্থাৎ আমার এখানে কতগুলো ডেটা আছে 1 2 3 4 এরকম করে আমরা কাউন্ট করবো না। আমরা কিভাবে কাউন্ট করব, ইন্ডেক্সিং হিসেবে যে 0 1 2 3 4 5 এরকমভাবে কাউন্ট করব, অর্থাৎ 0 থেকে 5 অবধি। তাহলে আমার কটা এলিমেন্ট হলো, আমার কিন্তু 6টা এলিমেন্ট এখানে প্রেজেন্ট আছে, এবং সেটা আমি কিভাবে কাউন্ট করছি, 0 থেকে 1 2 3 4 করে আমি কাউন্ট করছি, রাইট। এইবার আমি অ্যালগোরিদমে ফিরে আসি। দেখো অ্যালগোরিদমে কি বলছে, অ্যালগোরিদমে স্টেপ 1 সবসময় আমাদের মনে রাখতে হবে স্টার্ট দিয়ে শুরু করতে হয়। এর আগে আমরা সেমিস্টার 1-এ করেছি যে কিভাবে আমরা ফ্লো চার্ট করব, কিভাবে আমরা অ্যালগোরিদম শুরু করব বা অ্যালগোরিদম কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা এর আগের সেমিস্টারে করে এসেছি। তো সুতরাং সেমিস্টার 2-এ এসে তোমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এখানে দেখো স্টেপ 1-এ আমার পুরোপুরি মানে আমার সার্চিংয়ে ঢুকে গেল, কিন্তু সেটা না, স্টেপ 1-এ সবসময় তোমরা স্টার্ট বলে শুরু করবে, এবং এই যে এটা স্টেপ 2 থেকে শুরু হবে, অর্থাৎ স্টেপ 1-এ হবে স্টার্ট,
অর্থাৎ আমি আমার প্রোগ্রামটা বা আমার সার্চিংটা শুরু করলাম, তারপরে আমি আমার একদম পুরো মেন যে সার্চিং প্রসেসটা রয়েছে মেন প্রসেসের মধ্যে আমি ঢুকে যাব। ওকে, তো এখানে দেখো, তো ওটা তো গেল অ্যালগোরিদম। এবার মেন অ্যালগোরিদমের কাজটা আমরা দেখি কি রয়েছে। ফার্স্টে রয়েছে i ইকুয়ালস টু 0, অর্থাৎ ফার্স্ট স্টেপে আমাদের কি কি চেক হচ্ছে যে i ইকুয়ালস টু 0 কিনা, অর্থাৎ i মানে কি ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং i মানে হচ্ছে যে ইন্ডেক্সিং, ইন্ডেক্সটা, ঠিক আছে, আমার ইন্ডেক্সটা 0 কিনা চেক হচ্ছে, অর্থাৎ 0 থেকে আমার শুরু হবে, তাই তো। লিনিয়ার সার্চ কি হয়, আমাদের সবসময় 0 থেকে শুরু হবে, একদম প্রথম যে উপাদানটা রয়েছে আমাদের ডেটা সেটে সেই প্রথমটার থেকে শুরু হবে, এবং প্রথম ডেটা সেটটা আমাদের কোন ইন্ডেক্সিংয়ে থাকবে, 0 ইন্ডেক্সিংয়ে থাকবে। তাই আমার এখানে কি চেক হচ্ছে যে i ইকুয়ালস টু 0 হলো। এবার নেক্সট কি স্টেপ, এবার নেক্সট কি দেখছে দেখো, যে ইফ i ইকুয়ালস টু i গ্রেটার দেন ইকুয়ালস টু কি n, অর্থাৎ i যদি n এর থেকে বড় হয়, i যদি n এর থেকে বড় হয় গো টু স্টেপ টেপেন। এবার এখানে n বলতে কি বোঝাচ্ছে, এখানে n বলতে বোঝাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারে, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারে। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারে কত রয়েছে, 5 রয়েছে। এবার আমি চেক করব যে আমার যে আইটা আমি নিয়েছি সেটা কি আমার n এর থেকে বড়। যদি n এর তুলনায় বড়, অর্থাৎ 5 এর থেকেও যদি আমার i বড় হয়, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি কিন্তু আমার এলিমেন্টটা খুঁজে পাবো না। এই ক্ষেত্রে পাবো কি, পাবো না, কারণ আমার যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারে তার থেকেও আমার ইন্ডেক্সিংটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যে এলিমেন্টটা খুঁজতে চাইছি তার ইন্ডেক্সিংটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি বোঝাতে চাইছে যে এই যে পুরো অ্যারে সেটটার মধ্যে আমার এলিমেন্টটা নেই, প্রেজেন্ট নেই, এই ডেটা সেটের মধ্যে আমার এলিমেন্ট প্রেজেন্ট নেই। তখন সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমার সেই প্রোগ্রাম থেকে এক্সিট করে যাবে। এবং এখানে সেটাই বলছে, দেখো, যদি ইন্ডেক্সিংটা আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারের থেকে বড় হয় তাহলে কি হবে, গো টু স্টেপ 7, এবং স্টেপ 7-এ কি রয়েছে, প্রিন্ট এলিমেন্ট নট ফাউন্ড, অর্থাৎ সেই ক্ষেত্রে আমি কি বললাম যে আমার এই স্ট্রাকচারের মধ্যে, ডেটা স্ট্রাকচারটার মধ্যে কি আমার কোনো, আমি যেই এলিমেন্টটা খুঁজছি সেই এলিমেন্টটা নেই, এবং সেটাই প্রিন্ট করবে এবং এক্সিট করে যাবে। স্টেপ 8-এ কি হয়ে যাবে, এক্সিট করে যাবে, রাইট। কিন্তু এটা যদি ট্রু হয় তাহলে এটা এক্সিট করে যাবে, কিন্তু যদি এটা ফলস হয়, অর্থাৎ এই যে কন্ডিশনটা রয়েছে এই কন্ডিশনটা যদি ফলস হয়, তখন কিসে চলে যাবে, আমার চলে যাবে স্টেপ 3-তে, আমি আবার চলে আসব। এবং স্টেপ 3-তে কি রয়েছে দেখো, অ্যারে i, অর্থাৎ এখানে এই যে পুরো অ্যারেটাকে আমি অ্যারে a লিখেছে, এবং i মানে কি ইন্ডেক্সিং, তাই তো, ইন্ডেক্সিং ইকুয়ালস টু x, অর্থাৎ আমি যেই এলিমেন্টটা খুঁজতে চাইছি, সাপোজ আমি এখান থেকে খুঁজতে চাইছি 30-কে, আমি খুঁজতে চাইছি 30-কে, তাহলে আমার x ইকুয়ালস টু কি হবে, 30, আমি যেই এলিমেন্টটা খুঁজতে চাই, তাই তো। এবং সেই ক্ষেত্রে যদি আমার প্রথমেই আমি সেই ভ্যালুটা পেয়ে যাই, অর্থাৎ আমি যদি ইন্ডেক্সিং 0-তেই বা ইন্ডেক্সিং 1-এ বা ইন্ডেক্সিং 0 একদম ফার্স্ট যখন আমি খুঁজতে চাইছি, অর্থাৎ আমি যদি 10 খুঁজতে চাই, 10 এলিমেন্টটাকে খুঁজতে চাই, এবং আমি যখন ইন্ডেক্সিংটা ঢুকবো, অর্থাৎ প্রোগ্রামে ঢুকবো, ফার্স্টেই যদি আমি সেই এলিমেন্টটাকে পেয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, গো টু স্টেপ 6, অর্থাৎ স্টেপ 6-এ কি রয়েছে, প্রিন্ট এলিমেন্ট এক্স ফাউন্ড অ্যাট i, অর্থাৎ আমরা প্রথমেই আমরা কি হয়ে গেল, আমাদের এলিমেন্টটা পেয়ে গেলাম, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা 10 খুঁজছি না, এই ক্ষেত্রে তো আমরা 10 খুঁজছি না, আমরা কি খুঁজছি, আমরা 30-কে খুঁজছি, সরি 40-কে খুঁজছি, তাই তো। অর্থাৎ সেটা কোন ইন্ডেক্সিংয়ে রয়েছে, ইন্ডেক্সিং 3-তে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার এটা কাজ করছে না, কাজ করছে না, তাহলে এটা কি হয়ে যাবে, স্টেপ 6-এ যাবে না, এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, এবং এই কন্ডিশনটাও এখানে ফলস হয়ে গেল এবং চলে গেল স্টেপ 4-এ। যদি ট্রু হয় তাহলে এরকম করে এইগুলো এক্সিট করে যাবে পয়েন্ট ওয়াইজ, আর যদি ফলস হয় কন্ডিশনটা তাহলে নেক্সট স্টেপে চলে আসবে। এবং ফলস হয়েছে, ধরো এখানে যেহেতু আমরা খুঁজতে চাইছি হচ্ছে ইন্ডেক্সিং 3-তে 40 এলিমেন্টকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমার নেক্সট স্টেপে চলে যাবে। এবং এখানে কি বলছে, i ইকুয়ালস টু i প্লাস 1, অর্থাৎ এই প্রথমে আমরা কি নিয়েছিলাম, i ইকুয়ালস টু 0 নিয়েছিলাম, এইবার কি হয়ে যাবে, i ইকুয়ালস টু i প্লাস 1, অর্থাৎ i কত রয়েছে, এখন রয়েছে আমার i ইকুয়ালস টু 0, এবং এখন কি বলেছে, আমার i প্লাস 1 করতে হবে। তাহলে i প্লাস 1 করলে সেই ক্ষেত্রে হচ্ছে 0 প্লাস 1, তাহলে সমান সমান 1, তাহলে এই ক্ষেত্রে এখন এই মুহূর্তে আমার i রয়েছে হচ্ছে 1-এ, এই মুহূর্তে আমার i ইকুয়ালস টু 1, তাহলে আমি এবার এখান থেকে এখানে আমার সার্চ করা হয়ে গেল, এবং আমি সার্চ করে কি দেখলাম যে আমি যেই এলিমেন্টটা খুঁজতে চাইছি সেই এলিমেন্টটা এখানে নেই, অর্থাৎ
এই ইকুয়ালস টু নট ইকুয়ালস টু এক্স হলো, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এখানে 40 হবে, 40, তাহলে 40 পাইনি, এখানে 10 রয়েছে, তখন কি হয়ে যাবে এখান থেকে +1 করে যাবে, +1 করে দিলে কি হয়ে গেল 1 এ চলে গেলাম। আবার 1 এ চলে যাওয়ার পর স্টেপ 5 এ কি রয়েছে বলছে গো টু স্টেপ 2, অর্থাৎ এখান থেকে আমি আবার স্টেপ 2 তে ফিরে যাব এবং স্টেপ 2 তে ফিরে গিয়ে আমার আবার রিচেক হবে, আবার চেক হবে যে আই কি এন এর থেকে বড়, যদি বড় হয় তাহলে আমি এলিমেন্ট নট ফাউন্ড বলে আমি এক্সিট করে যাব, এবং যদি বড় না হয় আমি আবারও আসবো, আবার আমি চেক করব যে যেই এখন যেই ইন্ডেক্সিংটা রয়েছে অর্থাৎ এ ইন্ডেক্সিং কততে রয়েছে 1 এ রয়েছে 1, সেটা কি এক্স এর সাথে সমান? নো, একদমই সমান না, এখানে কত রয়েছে 20 রয়েছে, তাহলে নট ইকুয়াল টু এক্স। তাহলে এইটা কি এটা স্যাটিসফাইড করছে না এই কন্ডিশনটা, তখন কি হয়ে যাবে আমার আবার ফলস হয়ে যাবে, আমি আবারও স্টেপ 4 এ চলে আসবো এবং স্টেপ 4 মানে কি রয়েছে দেখো i+1, অর্থাৎ এইবার আমরা এখান থেকে আবারও এখানে চলে যাব +1 করে। তারপরে আমরা এখান থেকে হলো এখানে গিয়েও আবার গো টু স্টেপ 2, আবারও চেক করব যে ইন্ডেক্সিংটা এন এর থেকে বড় কিনা, বড় হলে কি হয়ে যাবে আমি আমার সার্চিং থেকে বের হয়ে যাব, আর কি প্রিন্ট হবে এলিমেন্ট নট ফাউন্ড। যদি এটা না হয় তাহলে ফলস হয়ে আমি আবার পরের স্টেপে চলে যাব, আমি আবারও চেক করব। এবার কি রয়েছে, এবার রয়েছে 2 এবং সেটাও নট ইকুয়ালস টু এক্স, কারণ এক্স ইকুয়ালস টু কত রয়েছে আমার 40 রয়েছে এবং এখানে আমি কত রয়েছে এখানে 30, তাহলে এটা এখনও আমার এক্স এর সাথে ইকুয়াল টু হচ্ছে না, নট ইকুয়ালস টু হচ্ছে, তাহলে আবারও আমার এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে এবং ফলস হয়ে নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপে গিয়ে আমার এটাকে আবারও ইনক্রিজ 1 করবে, 1 করে ইন্ডেক্সিং পরেরটাতে আমার চলে যাবে। এইবার আমার ইন্ডেক্সিং কত আছে 3 রয়েছে, i ইকুয়ালস টু 3, রাইট। আবার তারপর আমি আবারও চেক করব যে সেটা আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারের থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে আমি বেরিয়ে যাবো, আর যদি বড় না হয় আমি আবারও নেক্সট স্টেপে যাব, আবারও চেক করব। তাহলে এবার আমার কি রয়েছে ইন্ডেক্সিং এ 3 ইন্ডেক্সিং রয়েছে এবং সেটা কি এক্স এর সাথে ইকুয়াল রয়েছে, দেখো এখানেও 3 তে ইন্ডেক্সিং 3 তে 40 রয়েছে, ইন্ডেক্সিং 3 তে কি রয়েছে 40 রয়েছে এবং আমার x ইকুয়ালস টু কি 40, তাহলে এবার ইকুয়ালস টু x হলো এবং এটা কি হয়ে গেল ট্রু হয়ে গেল, এটা হয়ে গেল আমার ট্রু। তখন সেই ক্ষেত্রে এটা যেই ট্রু হয়ে যাবে তখন আমার কি হবে, যেই ট্রু হবে তখন সঙ্গে সঙ্গে আমার এটা স্টেপ 6 এ চলে আসবে, এখানটায় যখনই ট্রু হবে, ট্রু হলো আর আমার স্টেপ 6 এ চলে গেল এবং চলে গিয়ে কি প্রিন্ট করবে যে প্রিন্ট এলিমেন্ট এক্স ফাউন্ড অ্যাট আই, অর্থাৎ আমি যেটা চাইছি 40 কোথায় ফাউন্ড হয়েছে আমার আইতে, আই অর্থাৎ এখানে আই ইকুয়ালস টু যে 3, তাই তো, অর্থাৎ ইন্ডেক্সিং 3 তে আমি আমার এলিমেন্ট এক্স ইকুয়ালস টু 40টা খুঁজে পেয়েছি এবং তারপরে কি হয়ে যাবে আমি সেখান থেকে এক্সিট করে যাব এবং তারপরে স্টেপ 8 এ গিয়ে আমার সার্চিং এক্সিট হয়ে যাবে। তো এইভাবেই আমার অ্যালগোরিদমটা চলছে, পুরো অ্যালগোরিদমটা এইভাবে চলছে এবং স্টেপ বাই স্টেপ যদি আমরা এইভাবে অ্যালগোরিদমগুলো বুঝে নিই তাহলে কি হবে যে আমাদের লিনিয়ার সার্চ বা যে কোনো ধরনের অ্যালগোরিদম যদি আমরা বুঝে পড়ি তাহলে আমাদের সেগুলো মুখস্থ করার কোনোই প্রয়োজন নেই, আমরা পরপর নিজেদের মতন করে সুন্দর করে সেটা লিখে খাতায় প্রেজেন্ট করে আসতে পারবো। কিন্তু যদি তোমরা একদম বইয়ের ভাষায় গদ মুখস্থ করতে যাও না বুঝে, সেই ক্ষেত্রে হবে কি আমরা অনেক সময় অনেক স্টেপ জাম্প হয়ে যাবে, না বুঝে করলে আমরা ঠিকঠাক করে এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বারটা কম চলে আসবে। তাহলে এই হয়ে গেল আমার লিনিয়ার সার্চের অ্যালগোরিদম এবং তার এক্সাম্পল এখানে আমি একটা দিলাম এবং আরও একটা রয়েছে, এই একটা এক্সাম্পল রয়েছে যেখানে রয়েছে দেখো কাকে ফাউন্ড করতে চাইছে যে x ইকুয়ালস টু 30, অর্থাৎ এই যে এলিমেন্ট 30কে খুঁজতে চাইছে এবং সেরকম ফার্স্ট আমার ইনিশিয়াল স্টেজ 0, i ইকুয়ালস টু 0 থেকে খুঁজে পাচ্ছে না, তারপরে 1 ইনক্রিজ করছে 1 ইনক্রিজ করছে 1 ইনক্রিজ করছে এবং লাস্টে গিয়ে এখানে গিয়ে আমার সেই এলিমেন্টটা খুঁজে পায়, ঠিক আছে, এখানে গিয়ে এলিমেন্ট খুঁজে পায় এবং এরকম করে একটা স্টেটমেন্ট লেখা আসে যে এ আই, অর্থাৎ যেখানে যেই ইন্ডেক্সিংটা রয়েছে ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 30, যেটা যেই এলিমেন্টটা আমি খুঁজতে চাইছি, তাই তো। তাহলে এখানে বলেছে এলিমেন্ট 30 কোথায় খুঁজে পাওয়া গেছে ফাউন্ড অ্যাট 4, অর্থাৎ ইন্ডেক্সিং 4, এই যে 4 এর মধ্যে আমি আমার 30টা খুঁজে পেয়ে গেছি। তো এইভাবেই আমাদের লিনিয়ার সার্চটা কিন্তু কাজ করে। আশা করি লিনিয়ার সার্চটা তোমাদের খুবই ভালো করে বোঝাতে পেরেছি। তাহলে এবার সার্চিংয়ের একটা প্রকার তো আমার গেল লিনিয়ার সার্চ, নেক্সট আরেকটা কি রয়েছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমটা লিনিয়ার সার্চ গেল এবং সেকেন্ডটা কি রয়েছে বাইনারি সার্চ, এবং এই বাইনারি সার্চের কিভাবে কি করতে হয় সেটা চলো আমরা দেখি। দেখো ফার্স্টেই রয়েছে বাইনারি সার্চের অ্যালগোরিদমটা, কি রয়েছে বাইনারি সার্চ অ্যালগোরিদম, আমরা নিচের অ্যালগোরিদম পদ্ধতি আরও সুন্দর করে বুঝতে পারবো, ঠিক আছে চলো সুন্দর করে বুঝিয়ে দিই তাহলে।
দেখো ফার্স্টে রয়েছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এইভাবে গেলে আমরা কিন্তু ঠিক বুঝতে পারবো না। এরকম যদি ফার্স্টেই যদি আমরা এরকম একটা বড়সড় অ্যালগোরিদম দেখি এবং সেটা আবার এরকমভাবে রয়েছে ইংলিশে লেখা, আমরা বুঝতে পারবো না। তাহলে ফার্স্টে কী করতে হবে, আমাদের বাইনারি সার্চটা আগে বুঝে নিতে হবে। দেখো এইভাবে আমাদের বাইনারি সার্চ হয়, এইভাবে হচ্ছে আমাদের বাইনারি সার্চটা হয়। দেখো কি করেছে, ফার্স্টে একটা মিড ভ্যালু খুঁজে নিয়েছে, মিড ভ্যালু খুঁজে নিয়েছে এবং মিড ভ্যালু খোঁজার সূত্রটা কি, আমি ফার্স্টেই বলেছিলাম যে আমাদের মিড ভ্যালু খুঁজতে গেলে বা একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে যদি আমাদের মিড ভ্যালু খুঁজতে হয় সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্রকে অনুসরণ করতে হবে, অর্থাৎ একটা সূত্র আছে মিড ভ্যালু বের করার জন্য, এবং সেই সূত্রটাকে আমি এখানে লিখে দিচ্ছি যে মিড ইকুয়ালস টু মিড ইকুয়ালস টু হাই প্লাস লো বাই 2, অর্থাৎ হাই প্লাস লো বাই 2। এবার হাই প্লাস লো কি, এই যে এখানে ধরো একটা আমার ডেটা স্ট্রাকচার রয়েছে, অবশ্যই অ্যারে ডেটা স্ট্রাকচার থাকবে এরকম, এবং সেখানে আমার এলিমেন্ট থাকবে 1, এরকম করে আমার ডেটাগুলো সাজানো থাকবে, রাইট। এবং এখানে ইন্ডেক্সিং কিভাবে শুরু হবে, ইন্ডেক্সিং শুরু হবে আমার 0 to 1 থেকে, 0 1 2 3 4 এরকম করে ইন্ডেক্সিংটা আমার হলো। এইবার প্রথম ইন্ডেক্সিংটাকে বলা হচ্ছে লো, ইন্ডেক্সিংয়ের যে শুরুটা সেটাকে লো বলেছে, এবং শেষেরটাকে বলা হচ্ছে হাই, হাই বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো প্রথমে আমাকে কি বলেছে, হাই প্লাস লো করতে হবে এবং বাই 2 করতে হবে। তাহলে এই ক্ষেত্রে হাই কত রয়েছে, 4 রয়েছে, তাহলে এই ক্ষেত্রে হাই কত 4 প্লাস লো কত রয়েছে 0, তাহলে 0 এবং বাই 2, তাহলে 4 বাই 2, তাহলে সমান সমান কত বেরোলো 2 বেরোলো। তাহলে আমার মিড ভ্যালুটা কত বেরোলো 2, তাহলে এখানে এটা হয়ে যাবে আমার মিড, এটা হয়ে যাবে আমার মিড ভ্যালু, এবং এখানে যে ভ্যালুটা থাকবে সেটার থেকে আমরা সার্চ করে করে আসবো। তাহলে মিড ভ্যালু বের করার মেন যে সূত্রটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা কিন্তু তোমাদের বাইনারি সার্চের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আবারও বলে দিচ্ছি, মিড ইকুয়ালস টু হাই প্লাস লো বাই 2, এইভাবে আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের মিড ভ্যালুটাকে বের করব, ঠিক আছে। এইভাবে আমরা বের করবো। এখানে দেখো রয়েছে মিড ভ্যালু, এখানে লো ভ্যালু এবং হাই ভ্যালু, এবং এইভাবেই কি করতে হয়, সার্চিং করতে হয়। এই যে মিড ভ্যালু থেকে আমরা এইভাবে এই দিকে সরিয়েও করতে পারি, অথবা এই দিকে সরিয়েও কিন্তু আমরা আমাদের ভ্যালুটাকে খুঁজে বের করতে পারি, এবং সেটা আমাদের অ্যালগোরিদমে কিভাবে কাজ করছে সেটা চলো আমরা দেখে নিই। দেখো এবার চলে আসলাম আমরা একটা তোমার অ্যালগোরিদমে চলে আসলাম। এবার এখানে আমি একটা এক্সাম্পল সেট করি। ঠিক আছে, এবং ইন্ডেক্সিং কি হবে 0 1 2 3 4 5 6। এবার ধরো এলিমেন্ট রয়েছে এখানে 10 20 30 40 50 60 70। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, 7টা এলিমেন্ট আছে, এবং ইন্ডেক্সিংটা কিভাবে শুরু হচ্ছে, 0 থেকে 6 অবধি শুরু হচ্ছে, তাই তো 0 1 2 3 4 5 6 এরকম করে শুরু হলো। এইবার এখান থেকে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করছে। তো চলো দেখি। ফার্স্টে কি বলেছে, স্টেপ 1, স্টেপ 1 আবারও সেই একই কথা, স্টেপ 1 কিন্তু স্টার্ট থেকে শুরু হয়। তো দেখি এই অ্যালগোরিদম অনুযায়ী স্টেপ 1-এ কি বলেছে, স্টেপ 1-এ বলেছে ডিক্লেয়ার টু ভ্যারিয়েবল লো অ্যান্ড হাই, অর্থাৎ আমাকে দুটো ভ্যারিয়েবল নিতে হবে, যেটা কি হয়ে যাবে আমাদের লো ভ্যালু এবং হাই ভ্যালু। তো আমাদের এখানে লো ভ্যালু কে রয়েছে, এটা হচ্ছে আমার লো এবং এটা হচ্ছে আমার হাই, তাই তো, এটা হচ্ছে লো এল আর এটা হচ্ছে আমার হাই এইচ। হলো, ডিক্লেয়ার করলাম, এবং যেখানে কি হতে হবে, লো হাইয়ের থেকে অবশ্যই ছোট হতে হবে, অর্থাৎ ইন্ডেক্সিংয়ে লো ভ্যালুটা, যেই ভ্যালুটা আমার লো রয়েছে সেটা হাইয়ের থেকে ছোট হতে হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, এখানে এটা বলেছে। এবং কি বলেছে, ডু মিড, এই যে ডু মিড ইকুয়ালস টু লো প্লাস হাই বাই 2।
দেখতে পাচ্ছ এখানে তাহলে কি বলেছে, ডু অর্থাৎ করো। যদি আমার দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং সেখানে কি হতে হবে, লোটাকে হাইয়ের থেকে ছোট হতে হবে এবং তারপরে কি করতে হবে, আমাকে স্টেপ 1 এর মধ্যেই আমাকে কি করতে হবে, মিড ভ্যালুটা বের করে নিতে হবে। এবং মিড ভ্যালুর সূত্রটা কি বলেছিলাম, যে হাই প্লাস লো বাই 2, হাই প্লাস লো বাই 2, এখানে তাই করেছে, এখানে লো প্লাস হাই করেছে, কিন্তু হবে তোমার হাই প্লাস লো, ঠিক আছে, একই ব্যাপার। যাই হোক, তারপরে কি হয়েছে, প্লাস করা মানে ছোটটা আগে থাকুক বা বড় ছোটটা পরে থাকুক কোনো ব্যাপার হয় না, হাই প্লাস লো বা লো প্লাস হাই একই কিন্তু ব্যাপার হয়, রাইট। তো সেই ক্ষেত্রে এটা, এবং তারপরে যখন আমাদের মিড ভ্যালুটা বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে আমার মিড ভ্যালু কত হবে, দেখো কি হবে, 0 প্লাস 6/2 হবে, রাইট। তাহলে কত হবে, 6/2, তাহলে সমান সমান 3 হয়ে যাবে আমার মিড ভ্যালু, 3 হয়ে যাবে আমার মিড ভ্যালু। তাহলে 3 অর্থাৎ এইটা আমার এখন মিড ভ্যালু, ঠিক আছে, ইন্ডেক্সিং 3 এখন আমার মিড ভ্যালু। এবার দেখি আমার এই ভ্যালু ওয়াইজ আমি কিভাবে কাজ করছি। দেখো হয়ে গেল। এবার স্টেপ 2, ইফ ভ্যালু ইকুয়ালস টু এ মিড, অর্থাৎ আমরা যেই ভ্যালুটা খুঁজতে চাই সেটাই যদি আমার মিডের সাথে কম্পেয়ার হয়ে যায়, অর্থাৎ আমি ধরো এখানে খুঁজতে চাইছি 50কে, ঠিক আছে, ধরো আমি এটাকে খুঁজতে চাইছি, কিন্তু এটা কি আমার মিডের সাথে একই হচ্ছে না, কিন্তু যদি আমি 40কেই খুঁজতে চাইতাম, অর্থাৎ আমি যদি পুরো ডেটা স্ট্রাকচারটার মধ্যে বা ডেটা সেটটার মধ্যে আমি এলিমেন্ট, অর্থাৎ আমি যেটা খুঁজতে চাই x ইকুয়ালস টু যদি 40 হতো এবং আমার মিড ভ্যালুও 3 বেরিয়েছে, অর্থাৎ ইন্ডেক্সিং 3 এবং 3 এর মধ্যেই সেই ভ্যালুটা রয়েছে, তাহলে এখানে কি বলছে যে ইফ ভ্যালু ইকুয়ালস টু এ মিড, অর্থাৎ যেটা আমি খুঁজতে চাইছি সেই ভ্যালুটা এবং যেটা মিড সেটা যদি সেম হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, গো টু স্টেপ 4, অর্থাৎ স্টেপ 4-এ এক্সিট করে যাবে। অর্থাৎ আমি তো ভ্যালুটা পেয়েই গেছি, ফার্স্ট যখন আমি মিডিল ভ্যালুটা বের করেছি, সেই ফার্স্ট মিডিল ভ্যালুটা বের করাতে আমার কি হয়ে গেছে, আমার কিন্তু আমি যেই ভ্যালুটা খুঁজতে চাইছি সেই ভ্যালুটা কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে, যেই ভ্যালুটা আমি খুঁজতে চাইছি সেই ভ্যালুটা আমি পেয়ে গেলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি এক্সিট করে যাব। কিন্তু যদি না পাই, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি ধরছি যে x ইকুয়ালস টু 40 না, আমি চাইছি x ইকুয়ালস টু 50, কিন্তু আমাদের মিড ভ্যালু কত বেরিয়েছে, মিড ভ্যালু বেরিয়েছে ইন্ডেক্সিং 3, অর্থাৎ আমাদের মিড ভ্যালু বেরিয়েছে 40, তাহলে এখানে আমি বলতে পারি যে মিড ইকুয়ালস টু ইন্ডেক্সিং 3, তাই তো, এবং সেই ভ্যালুটা কত রয়েছে, 40 রয়েছে, তাই তো। এবার কি বলেছে দেখো, এটা তো হয়ে গেল। এবার স্টেপ 3-তে কি বলেছে, ইফ ভ্যালু যদি মিডের থেকে বড় হয়, অর্থাৎ ভ্যালু যদি মিডের থেকে বড় হয়, এটা কিন্তু একটা লাইন, এখানে কিন্তু একটা লাইন, ঠিক আছে, যদি ভ্যালু মিডের থেকে বড় হয়, অর্থাৎ আমি যে ভ্যালুটা খুঁজতে চাইছি সেটা হচ্ছে 50 এবং আমার মিড রয়েছে 40, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আমার ভ্যালুটা মিডের থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে মিডটাকে +1 করতে হবে, মিডটাকে +1 করতে হবে, এবং সেটাই এখানে বলেছে দেখো, লো মিড +1 করতে হবে, অর্থাৎ লো এর থেকে আমাকে একটা বাড়াতে হবে, এইখানটায় লো রয়েছে, লো এর দিক থেকে 1 বাড়িয়ে দিলে আমি কি হয়ে যাবে, এখানে +1 হয়ে যাবে, এখানটায় আমি যদি করি কি হয়ে যাবে, +1 করতে হবে, রাইট। আর যদি এরকম হয় যে আমার ভ্যালুটা যদি মিডের থেকে ছোট হয়, অর্থাৎ আমি খুঁজতে চাইছি ধরো x ইকুয়ালস টু 10, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার মিডের থেকে মিড 40 রয়েছে এবং আমি খুঁজতে চাইছি 10, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, যে আমার ভ্যালুটা ছোট হয়ে যাচ্ছে এবং তখন কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে, মিডকে -1 করতে হবে এবং এইভাবে আগাতে হবে, এইভাবে প্রত্যেকটা সেটে মিড করতে হবে, এবং সেটাই এখানে লেখা রয়েছে দেখো, লো মিড +1, অর্থাৎ লো এর দিক থেকে মিডকে +1 করতে হবে, এলস অথবা হাই মিড -1, যদি ভ্যালু বড় হয়, যদি ভ্যালু বড় হয়, ধরো এখানে আমি 50 বলেছি, ঠিক আছে, মিড রয়েছে 40, হয় তুমি হাইয়ের দিক থেকে 1 মাইনাস করবে, সরি, হয় তুমি লোয়ের দিক থেকে 1 বাড়াবে অথবা হাইয়ের দিক থেকে 1 মাইনাস করবে, একই ব্যাপার, তাই তো, মানে হাইয়ের দিক থেকে 1 মাইনাস করা আর লোয়ের দিক থেকে 1 ইনক্রিজ করা একই ব্যাপার, তো হয় তুমি ওটা করবে, না হয় তুমি প্লাস করবে, না হয় তুমি মাইনাস করবে, যে কোনো একটা, অর্থাৎ যদি তোমার মিড ভ্যালুটা আমার ভ্যালুর থেকে বড় হয় +1 করবে, আর যদি মিড ভ্যালুটা আমার ভ্যালুর থেকে ছোট হয় তাহলে মাইনাস করবে, ওকে। তাহলে এইটাই হচ্ছে আমার মেন কথা, এবং সেটাই এই অ্যালগরিদমে লেখা রয়েছে দেখো, যে যদি এটা বড় হয় তাহলে লো মিড +1, অর্থাৎ আমি কি করব, আমার মিড ভ্যালুটাকে বাড়িয়ে দেব, কিন্তু যদি এলস মানে এখানে ইফ রয়েছে ভ্যালু বড়, এবং এলস এর ক্ষেত্রে কি হয়ে যাবে, যদি এরকম হয়, এলস ভ্যালু
ছোট হয় আমার এ মিডের থেকে, অর্থাৎ আমার ভ্যালুটা যদি এর থেকে ছোট হয় তখন আমি কি করব, হাই থেকে 1 মাইনাস করবো। এই যে ছোট হলে আমি মাইনাস করছি এবং বড় হলে কি করছি আমি প্লাস করছি, ব্যাস এটাই লেখা রয়েছে। এবং এইভাবেই আমি কন্টিনিউ করতে করতে যাব। তারপরে কি বলেছে, স্টেপ 2, গো টু স্টেপ 2, অর্থাৎ যদি আমি পেয়ে যাই তাহলে তো খুব ভালো, আর যদি না পাই আমি এরকম মিডটাকে কি করলাম, 1 বাড়িয়ে দিলাম। এই ক্ষেত্রে আমি চাইছি 50কে, তাহলে সেটা আমার মিডের থেকে 1 বড় রয়েছে। তাহলে কম্পেয়ার করে দেখলাম যে এটা স্যাটিসফাইড করছে, তাহলে কি করতে হবে, লোয়ের দিক থেকে মিডকে +1 করতে হবে। তাহলে এই মুহূর্তে আমি যদি মিড +1 করি, অর্থাৎ আমি যদি এখন মিড ভ্যালু কত রয়েছে, আমার মিড রয়েছে 3 এর সাথে +1 করলে এখন কত হবে, 4। তাহলে এই মুহূর্তে আমার মিড ভ্যালু 4, এই মুহূর্তে আমার মিড ভ্যালু কে রয়েছে, 4, ঠিক আছে। এবং গো টু স্টেপ 2 বলেছে, তাহলে স্টেপ 2তে কি রয়েছে, এই দেখো স্টেপ 2তে আমি আবার চেক করব, স্টেপ 2তে আমি আবারও চেক করব যে কি আছে। স্টেপ 2তে বলেছে ভ্যালু ইকুয়ালস টু এ মিড, অর্থাৎ এখন আমার মিড কিন্তু 4, এবং আমি চেক করব যে আমি ভ্যালুটা চাইছি সেটাই কি এ মিডের মধ্যে রয়েছে কিনা। অবশ্যই আমার ভ্যালু রয়েছে 50 এবং আমার মিড কে রয়েছে 4, এবং এটাই আমি পেয়েছি, তাই তো। দেখো A4 এর মধ্যেই 50 রয়েছে, তাহলে এখানে আমার কি হয়ে যাবে, আমার অ্যালগোরিদমটা আমার কমপ্লিট হয়ে গেল। এবং গো টু স্টেপ 4, সঙ্গে সঙ্গে স্টেপ 4 এক্সিটে চলে আসবে, অর্থাৎ বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে, প্রত্যেকবার প্রথমে মিড একটা বের করে নেবে, তারপরে আমার ভ্যালুর মান অনুযায়ী, যে ভ্যালুটা ছোট না বড় সেটার মান অনুযায়ী মিডের সাথে কম্পেয়ার করবে, এবং প্রত্যেকটা প্রথমে এটা মিড হবে, যদি ভ্যালু বড় হয় তাহলে এই পাশে গিয়ে আরও মিড হবে, যদি এই ভ্যালুটাও না হয় তাহলে এই পাশে গিয়ে আবার 1 ইনক্রিজ করে করে যাবে। আর যদি মিড ভ্যালুর থেকে আমি যে ভ্যালুটা চাইছি সেটা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যায়, কমে কমে আসবে। অর্থাৎ আমি যদি 10কে খুঁজতে চাই তাহলে প্রথমে এইটা ছিল মিড ভ্যালু, তারপরে 2 আসবে মিড ভ্যালুতে, 2 এর সাথেও দেখবে না ছোট হয়ে যাচ্ছে, তাহলে আবারও এখানে 1 মাইনাস হবে, -1 হয়ে আবারও এখানে 1 মাইনাস হবে। তারপরে যখনই এইটা হয়ে যাবে যে ভ্যালু ইকুয়ালস টু এ মিড, অর্থাৎ ভ্যালু ইকুয়ালস টু এ মিড হলে আমার সেখানে কি হয়ে যাবে, প্রোগ্রামটা পজ হয়ে যাবে আর এক্সিট করে যাব, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বাইনারি অ্যালগোরিদম, বাইনারি সার্চ অ্যালগোরিদম, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যালগোরিদম। এখান থেকে তোমাদের কি আসতে পারে, যে একটা অ্যারে ডেটা স্ট্রাকচারের মধ্যে কিভাবে একটা এলিমেন্টকে আমি বাইনারি সার্চের মাধ্যমে খুঁজে বের করব তা বর্ণনা করো। সেই ক্ষেত্রে কিন্তু অ্যালগোরিদম দিয়ে এইভাবে তোমাদের এক্সাম্পল সেট করে কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। এই যে এখানেও সেটা ছিল, এই যে এইভাবে আমরা খুঁজে বের করব, আমি ঠিক যেটা দেখালাম সেটাই এখানে তোমার আঁকা রয়েছে, ঠিক আছে। যে এরকম একটা ভ্যালু, মিড ভ্যালু আমি এটা পেলাম, এটা আমি মিড ভ্যালু পেলাম, তারপরে বড় হলে এই পাশে 1 ইনক্রিজ করতে করতে যাব, আর যদি ছোট হয় তাহলে 1 মাইনাস করতে করতে যাব, এই হয়ে গেল আমাদের বাইনারি সার্চ। এবার আসছি শর্টিং, এবার কিসে আসছি, শর্টিংয়ে আসছি। দেখো শর্টিং কি, সার্চিং মানে তো একটা ভ্যালুকে সার্চ করা, এটা আমরা বুঝে গেলাম। এবার শর্টিং মানে কি, শর্টিং মানে হচ্ছে কোনো ভ্যালুকে ক্রম অনুযায়ী সাজানো, অর্থাৎ কি, একটা ডেটা স্ট্রাকচার থাকবে, তার মধ্যে যে আমার ভ্যালুগুলো রয়েছে, হয় সেই ভ্যালুগুলোকে বড় থেকে ছোটোভাবে আমি সাজিয়ে রাখবো, বা আমি সেই ভ্যালুগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে রাখবো, এবং সেই সাজিয়ে রাখার প্রসেসটাকে, সেই সাজিয়ে রাখার ব্যাপারটাকেই বলা হচ্ছে শর্টিং। শর্টিং মানে হচ্ছে কোনো এলোমেলো ডেটা সেটকে ভালো করে সাজিয়ে ডেটা সেট তৈরি করাটাই হচ্ছে আমার শর্টিং। তাহলে এখানে কি বলেছে দেখো, শর্টিং হলো একটি পদ্ধতি যার দ্বারা ডেটা বা উপাদানকে নির্দিষ্ট ক্রম অনুযায়ী অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং সাজানো হয়। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে হচ্ছে হয় বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, ঠিক আছে, এটাই হচ্ছে। এবার বলছে একে শর্টিংকে দুটো ভাগে ভাগ করে, যে একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। তাহলে কি হচ্ছে, যে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়ভাবে সাজাবে, এবং ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে নিম্নক্রমে, অর্থাৎ অ্যাসেন্ডিং মানে হচ্ছে আমি
ছোট থেকে বড়তে যাব, অর্থাৎ উপরের দিকে উঠছে তাই ঊর্ধ্বক্রমে, এবং ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে নিম্নক্রম, অর্থাৎ কি বড় থেকে ছোটতে যাচ্ছে, অর্থাৎ ছোটোর দিকে চলে যাচ্ছি, নিচের দিকে চলে যাচ্ছি, তাই নিম্নক্রম। তো শর্টিং কিন্তু আমাদের এরকম দুটো ভাগে ভাগ করা যায়, যে হয় আমি যে কোনো শর্টিং লাগিয়ে হয় আমি ছোট থেকে বড় সাজাচ্ছি বা বড় থেকে ছোট সাজাচ্ছি, ঠিক আছে। এইবার তোমাদের অনেক ধরনের শর্টিং হয়, আমাদের যেরকম সার্চিং এর ক্ষেত্রে কি ছিল, লিনিয়ার সার্চ ছিল এবং বাইনারি সার্চ ছিল। শর্টিং এর ক্ষেত্রেও আমরা অনেক ধরনের শর্ট পাই, সেটা হচ্ছে তোমার বাবল শর্ট, বাবল শর্ট, হিপ শর্ট, হিপ শর্ট, তারপরে কুইক শর্ট, এরকম আরো অনেক শর্ট আছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের অনেক ধরনের শর্টিং হতে পারে, যেই শর্টিং এর মাধ্যমে কি করব, আমরা আমাদের উপাদানগুলোকে হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আমরা সাজাবো, ঠিক আছে। কিন্তু সেরকম ধরনের অনেকগুলো শর্ট আছে, বাবল শর্ট, হিপ শর্ট, কুইক শর্ট, মার্চ শর্ট, ঠিক আছে, সিলেকশন শর্ট, ইনসারশন শর্ট, অনেক ধরনের শর্টিং আছে। কিন্তু এই সেমিস্টারে তোমাদের যেই শর্টটা রয়েছে বা যেই শর্টটার কথা উল্লেখ রয়েছে সেই শর্টটা হচ্ছে বাবল শর্ট। অর্থাৎ এই সেমিস্টারে তোমাদের কি রয়েছে, সেটা হচ্ছে বাবল শর্ট। এই সেমিস্টারে তোমাদের বাবল শর্ট নিয়েই কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তাহলে বাবল শর্টটা আমরা একটু দেখে নিই। দেখো, বাবল শর্ট মানে কি, শর্টিং মানেই হচ্ছে আমার সাজানো। এবার বাবল শর্টের ক্ষেত্রে কি হয়, আমাদের বাবল শর্টের ক্ষেত্রে দুটো জিনিস খুব মেনটেন, মানে দুটো জিনিসকে খুব বারবার আমাদের সেই প্রক্রিয়াটাকে করতে হয়, সেটা হচ্ছে পাস এবং সোয়াপ, সোয়াপ এবং পাস, ঠিক আছে। এই দেখো এখানে রয়েছে বাবল শর্টের অ্যালগোরিদম, কিন্তু অ্যালগোরিদমের আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ঠিক আছে, বলবো বাবল শট করতে গেলে, আমাদের বাবল শট প্রক্রিয়া করতে গেলে আমাদের একটা জিনিস, দুটো জিনিসকে খুব বেশি করে বারবার করতে হয়, সেটা হচ্ছে পাস, প্রথমে করতে হয় কি সোয়াপ, প্রথমে করতে হয় সোয়াপ, সোয়াপ, এবং তারপরে কি হবে, আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে এবং পাস, পাস। অর্থাৎ কিভাবে কাজ করছে, ধরো আমার একটা এলিমেন্ট রয়েছে, এখানে আমার একটা ডেটা সেট রয়েছে, ঠিক আছে, সেখানে আমার এরকম করে রয়েছে ডেটা সেট, ঠিক আছে। এবার আমি চাইছি কি অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় হবে, অর্থাৎ এটাকে আমি চাইছি এরকমভাবে করতে, যে 6, 7, 8, 9, 10 এইভাবে আমি সাজাতে চাইছি, এইভাবে আমি সাজাতে চাই। এবার এখান থেকে এখানে আসবো কি করে, প্রথমে আমার চেক হবে, অর্থাৎ প্রথমে আমার দুটো ভ্যালু করে চেক হয়, প্রথমে এই দুটো পেয়ার নেবে, অর্থাৎ একটা পেয়ার করে চেক হবে, প্রথমে এই পেয়ারটা চেক করবে, চেক করে দেখবে কি যে প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের সাথে ছোট আছে কিনা, অর্থাৎ প্রথম এলিমেন্টটা ছোট কিনা এবং পরের এলিমেন্টটা বড় কিনা। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা যখনই চেক করবে দেখবে যে না এটা ফলস হচ্ছে, অর্থাৎ প্রথম এলিমেন্টটা বড় এবং দ্বিতীয় এলিমেন্টটা ছোট। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, যেই এরকম একটা কন্ডিশন চলে আসবে তখন হয়ে যাবে সোয়াপিং, অর্থাৎ সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, এই এলিমেন্টটা আমার এখানে চলে আসবে এবং এই এলিমেন্টটা আমার এখানে চলে যাবে, এটা হচ্ছে আমার সোয়াপ, ঠিক আছে। তাহলে সোয়াপটা কিভাবে হচ্ছে, যে দুটো এলিমেন্ট থাকবে, তাদের মধ্যে কন্ডিশন চেক হবে, যদি কন্ডিশন চেক করে ফলস আসে তখন কি হয়ে যাবে, আমার ভ্যালু দুটো সোয়াপিং হয়ে যাবে, অর্থাৎ সোয়াপ হয়ে যাবে, যেটা এই পাশে থাকবে সেটা এই পাশে চলে আসবে এবং যেটা এই পাশে রয়েছে সেটা এই পাশে চলে যাবে, ঠিক আছে, সোয়াপ হয়ে গেল। তাহলে এটা হলো আমার সোয়াপিং। এবং আরেকটা কি রয়েছে, পাস। এবার যখন আমার এই পেয়ারের কাজটা চেক হয়ে গেল, আমাকে কি করতে হবে, পাস করে দেবে নেক্সট পেয়ারের কাছে, অর্থাৎ নেক্সট পেয়ার কে রয়েছে, 8 আর 10 রয়েছে, তাহলে কি করে দেবে, আমার এই পেয়ার থেকে এই পেয়ারে আমি পাস হয়ে যাব, পাসিং হয়ে যাবে, অর্থাৎ যে একটা পেয়ার আমার চেক হয়ে গেছে, এবার পাস করে তুমি অন্য জায়গায় যাও, ঠিক আছে। ধরো লাইন বাই লাইন তোমরা সবাই রয়েছো, যখন আমরা ফার্স্ট জোনের কাজ হয়ে যায় তখন সে বেরিয়ে যায় এবং পাস হয়ে যায় অন্য জনের কাছে,
ঠিক আছে, বা মিউজিক্যাল চেয়ার বলো বা বল খেলা বলো, কি হয় পাসিং করি আমরা, বা চেয়ারগুলোকে আমরা পাস করি, চেয়ারের মধ্যে পাস করে করে বসি, তো সেটাই হয়ে যাচ্ছে এখানে এই পেয়ার থেকে এই পেয়ারে আমার চেকিংটা পাস হয়ে যাচ্ছে। পাস হয়ে গেলে এবার আবারও এটাকে চেক করবে এবং চেক করে কি দেখবে যে এই ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা রয়েছে সেটা কিন্তু কি হচ্ছে, ট্রু হচ্ছে, অর্থাৎ প্রথম যে ভ্যালুটা রয়েছে সেটা ছোটই রয়েছে এবং পরের ভ্যালুটা বড়ই রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কোনো সোয়াপিং কিন্তু হবে না, কোনো সোয়াপিং হবে না। তাহলে আবার কি হয়ে যাবে, আমার পাস হয়ে যাবে। পাস হয়ে, ধরো এখানে আরও একটা এলিমেন্ট আছে, ধরো এরকম একটা এলিমেন্ট রয়েছে, পাস হয়ে যাবে আরেকটা, যেহেতু এটা পেয়ারে পেয়ারে কাজ করে, ঠিক আছে, যেহেতু এটা পেয়ারে পেয়ারে কাজ করে, তাহলে এটা পাস হয়ে এই পেয়ারে চলে যাবে এবং এখানে গিয়ে আবারও চেক করবে। চেক করে কি দেখবে যে এটা আবার কন্ডিশনটাকে ফলস করে দিচ্ছে, তাহলে এই ভ্যালুটা চলে যাবে এখানে এবং এই ভ্যালুটা চলে আসবে এখানে, এবং এখানেও কি হয়ে যাচ্ছে, একটা কিন্তু সোয়াপ হয়ে যাচ্ছে, সোয়াপ হয়ে যাচ্ছে। এইভাবেই কাজ করে, ঠিক আছে। তাহলে শর্টিংটা কি হলো, শর্টিংটা আমাদের হচ্ছে ক্রম অনুযায়ী সাজানো, এবং শর্টিংয়ের মধ্যে যে ভাগ রয়েছে, অর্থাৎ শর্টিং করতে গেলে আমাদের যে পদ্ধতি দুটো খুব ভালোভাবে করতে হবে সেই পদ্ধতি দুটো কী কী, সোয়াপিং এবং পাসিং, সোয়াপ এবং পাস, ঠিক আছে। এবার দেখি আমরা অ্যালগরিদম। দেখো স্টেপ 1 কি বলেছে, প্রথমে n উপাদানে অর্থাৎ উপাদান বা এলিমেন্ট বিশিষ্ট আনশর্টেড অ্যারে নেওয়া হলো, অর্থাৎ একটা অ্যারে নেওয়া হবে যেটা আনশর্টেড থাকবে, ঠিক আছে। তো আমি আবারও সেই অ্যারেটা আঁকলাম যেটা আমি একটু আগে রেখেছিলাম, ঠিক আছে। এখানে ধরো 9 7 8 10 6 5 এরকম একটা আনশর্টেড অ্যারে থাকবে, যেখানে কি হবে যে আমার এলিমেন্টগুলো এলোমেলো থাকবে, শর্টিং থাকবে না, শর্টেড থাকবে না। যদি আমার অ্যারেটা শর্টেড থাকে, অর্থাৎ অলরেডি আমার ক্রম অনুযায়ী সাজানো থাকে, তাহলে সেখানে আমার শর্টিং হবে না, রাইট। তাহলে নেওয়া হলো, হয়ে গেল। সেকেন্ড 2তে কি রয়েছে, অর্থাৎ স্টেপ 2তে কি রয়েছে, ইনপুট অ্যারের প্রথম উপাদানটি অ্যারের পরবর্তী উপাদানের চেয়ে বড় কিনা তা পরীক্ষা করো, অর্থাৎ প্রথম উপাদানের থেকে পরের উপাদানটা বড় কিনা চেক করবে। তাহলে চেকিংয়ে কি হবে, ফলস হয়ে যাবে, কারণ প্রথম উপাদানের থেকে পরের উপাদানটা ছোট রয়েছে, তাই তো। স্টেপ 3 থেকে যদি প্রথমটি বড় হয় তাহলে দুটি উপাদানের স্থান পরিবর্তন করা, অর্থাৎ সোয়াপ হলো বা সোয়াপ হয়, ঠিক আছে, সোয়াপ হয়। তাহলে যদি এটা বড় হয় তাহলে কি হয়ে যাবে, দুটো উপাদানের মধ্যে সোয়াপিং হয়ে যাবে, দুটো উপাদানের মধ্যে সোয়াপিং হয়ে যাবে, এটা চলে আসবে এখানে এবং এটা চলে আসবে এখানে। আর অন্যথা একই স্থানে উপাদানগুলিকে রেখে পয়েন্টটিকে এগিয়ে নিয়ে যাও, অর্থাৎ যদি না হয় তাহলে একই স্থানে ওই জিনিসগুলোকে রেখে এগিয়ে নিয়ে যাবো, এবং এগিয়ে নিয়ে যাওয়াটাই কি হয়ে যাচ্ছে, আমার পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি হয়ে যাচ্ছে, যে এগিয়ে নিয়ে যাও, অর্থাৎ পয়েন্টটিকে এগিয়ে নিয়ে যাও, এবং এই ক্ষেত্রে কি হয়ে গেল, আমার পাস, পাস হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে কি হয়ে যাচ্ছে, আমাদের কি উপাদানটা ছোট বড় ছিল, তাই এটা কি হয়ে গেল, আমার এক্সচেঞ্জ হলো, এক্সচেঞ্জ হলো, এবং এক্সচেঞ্জ হওয়ার পর, অর্থাৎ তাহলে আমি যদি এখানে একটা শর্টেড অ্যারে করি, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, যে এটা আমার পাস হয়ে গেল, কি হয়ে যাবে এবার 7 9, এবং বাকিগুলো সেমই থাকবে, বাকিগুলো কি থাকবে, সেম থাকবে, 8 10 6 5 এরকম সেম থাকবে, 5 সেম থাকবে, ঠিক আছে। এবং কি বলেছে যে স্টেপ 4 ধাপ 2 পুনরাবৃত্ত করো যতক্ষণ না আমরা এর শেষে পৌঁছাই এবং সবচেয়ে বড় উপাদানটি সবার শেষে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে কি বলেছে যে এই রকম এই যে এই স্টেপটা, অর্থাৎ প্রথমে কি করতে হবে, আমাদের কম্পেয়ার করতে হবে, এবং কম্পেয়ার হলে যদি কম্পেয়ার করলে যদি আমি দেখি প্রথম উপাদানটা বড় রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি করে দেবো, সোয়াপ করে দেবো। কিন্তু যদি বড় না থাকে প্রথম উপাদানটা, তাহলে কি করে দেবো, একই রকম রেখে আমি পরের উপাদানে চলে আসবো, এবং এটা কতক্ষণ অবধি আসবে, যতক্ষণ না আমাদের সবচেয়ে বড় উপাদানটা আমার এর একদম শেষ অবধি পৌঁছাচ্ছে, অর্থাৎ সবচেয়ে বড় এখানে কে রয়েছে, 10 রয়েছে, 10 যতক্ষণ না শেষ অবধি পৌঁছাচ্ছে বা অ্যারেটা না যতক্ষণ শর্টেড হচ্ছে ততক্ষণ আমি এই ক্রিয়াটাই করে যাব বারবার। অর্থাৎ এতক্ষণ আমি এটা চেক করেছি, এবার আমরা এটা 8 10, এবার আমরা কি চেক করব, এবার আমরা এটাকে চেক করব, এবার আমরা এটাকে চেক করব, এই পেয়ারটাকে চেক করব, এবং চেক করে কি দেখবো যে এরা সেম আছে, অর্থাৎ ছোটটা আগেই রয়েছে বড়টা পরেই রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আর কিছু করব না, সেম জায়গায় বসে আমরা এটাকে আবার নেক্সট করে নিয়ে যাব, এবং নেক্সট গিয়ে এটাকে শর্টেড করব,
শর্টেড করার পর দেখবো এটা রয়েছে, কিন্তু এটা হয়ে যাওয়ার পর তখন কি হয়ে যাবে, এরকম থাকবে 7 9 8 10 5 6। কিন্তু কিন্তু এই ক্ষেত্রেও আমার কি হচ্ছে যে এই যে সবচেয়ে বড় এলিমেন্টটা কিন্তু আমার একদম শেষে গিয়ে কিন্তু পৌঁছালো না, তাহলে এখনো কিন্তু আমার শর্টিংটা চলতেই থাকবে। তখন এই ক্ষেত্রে আমার কোন দুটো পেয়ার নিয়ে কাজ হবে, এই ক্ষেত্রে আমার এই দুটো পেয়ার নিয়ে কাজ হবে, এই দুটো পেয়ার নিয়ে কাজ হবে, 10 এবং 5 নিয়ে কাজ হবে। 10 এবং 5 নিয়ে কাজ হয়ে যাওয়ার পর কি হয়ে যাবে, 5টা আগে চলে আসবে, 10 পরে চলে যাবে। এবার এরকম করেই হতে 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 যখন আমার অ্যারেটা একদম এরকম পর্যায়ে পৌঁছে যাবে, যে যখন আমার অ্যারেটা এরকম আসবে যে 5 6 7 8 9 10, এই পর্যায়ে এসে আমার পুরো শর্টিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এইরকমভাবে একটা অ্যারের থেকে যখন আমি শর্টিং অর্থাৎ সোয়াপ এবং পাস বারবার এরকম কম্পেয়ার করার পর সোয়াপিং করব এবং পাস করব, আর যদি সোয়াপিং করতে না হয় তাহলে জিনিসটাকে ওইভাবেই রেখে আমি আবার পাস করে অন্য পেয়ারগুলোকে কম্পেয়ার করব। এইভাবেই কম্পেয়ারিং করতে 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 কিন্তু আমরা আমাদের একদম ফাইনাল রেজাল্টে পৌঁছে যাব, এবং যতক্ষণ না এখানে পৌঁছাবো আমাদের চলতে থাকবে, এবং পৌঁছে গেলেই কি হয়ে যাবে, আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে যাবে বা শর্টিংটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কি বলছে, উপাদানগুলি অ্যারেতে সম্পূর্ণ শর্ট হয়েছে কিনা তা পরীক্ষা করা হলো, যদি না হয় তাহলে একই প্রক্রিয়া পুনরাবৃত্ত হবে এবং ধাপ 1 থেকে ধাপ একদম শেষ পর্যন্ত, ঠিক আছে, শেষ পর্যন্ত যতক্ষণ না অ্যারেটা সম্পূর্ণ শর্ট হচ্ছে। তাহলে সম্পূর্ণ শর্ট হওয়া পর্যন্ত প্রথমে আমরা সোয়াপ পাস করতে থাকবো, তারপরে একবার সমস্তটা সোয়াপিং হয়ে যাওয়ার পর, অর্থাৎ প্রথমে এই দুটো হবে, তারপরে এই দুটো হবে, তারপরে এই দুটো হবে, ধরো এখানে 3টে কাজ হলো, কাজ হওয়ার পর আমি একবার রিচেক করব যে আমার কাজটা আদৌ কমপ্লিট হয়েছে কিনা, শর্টেড হয়েছে কিনা। যদি রিচেক করার পর শর্টেড না আসে বা একদম বড় এলিমেন্টটা শেষে গিয়ে না পৌঁছায় আর ছোট এলিমেন্টটা ফার্স্টে এসে না পৌঁছায়, তো আবারও সেখানে গিয়ে আমরা সেই পেয়ারগুলোর সাথে কি হয়ে যাবে, আবার সোয়াপিং এবং পাসিংটা চলতে থাকবে, এবং যখনই আমি এরকম একটা পজিশনে পৌঁছে যাব তখনই আমার প্রোগ্রামটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। এই যে এইরকম হচ্ছে, দেখো এই ক্ষেত্রে দেখো এখানে 4টে আমার এখানে একটা অ্যারে স্ট্রাকচার রয়েছে যেখানে আনশর্টেড অ্যারে রয়েছে এবং কটা এলিমেন্ট রয়েছে, এখানে 4টে রয়েছে, 0 1 2 3, রাইট, 0 1 2 3। এখানে কি হচ্ছে, ফার্স্ট দুটো পেয়ারের মধ্যে চেকিং হচ্ছে, কি চেক করছে, ফার্স্টেরটা বড় এবং শেষেরটা ছোট রয়েছে, যেই দেখছে ফার্স্টেরটা বড় রয়েছে তখন কি হয়ে যাচ্ছে, সোয়াপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সোয়াপ হয়ে যাচ্ছে, সোয়াপ হচ্ছে, হয়ে দেখো 7 9 হয়ে গেল, আবার পাস হয়ে যাচ্ছে, পাস হয়ে আবারও চেক করছে, আবারও সেম জিনিস আসছে, তখন আবারও সোয়াপ হয়ে যাচ্ছে, আবার 8 10 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, কম্পেয়ারিং কতগুলো পেয়ার হচ্ছে, দুটো পেয়ারের হচ্ছে, এই পেয়ারটা এবং এই পেয়ারটার মধ্যে কম্পেয়ার হয়েছে, তাই লিখেছে কম্পেয়ারিং 2 হলো, এবং সোয়াপিং কতগুলো হচ্ছে, দুটোতেই সোয়াপিং হয়েছে, তাহলে সোয়াপ 2, সোয়াপও দুটোই রয়েছে। কিন্তু এবার আমাদের এই কন্ডিশনটা হয়ে যাওয়ার পর, এইভাবে চেক হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, একদম শেষে গিয়ে আবারও রিচেক করতে হবে অ্যারে লিস্টটাকে, এবং আমি এটাকে রিচেক করার পর দেখলাম যে এই জায়গাটা একটা গন্ডগোল কিন্তু হয়েছে, 7 9 8 10 রয়েছে, তো এখানে কিন্তু একটা গন্ডগোল রয়েছে, তাহলে এখানে আরেকবার কিন্তু আমাদের সোয়াপিং করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আবারও এখানে চলে আসলাম, এখানে এসে কি করতে হবে, এই দুটোর মধ্যে কম্প্যারিজন চলবে, কম্পেয়ার করার পর এই দুটোকে সোয়াপ করানো হলো, সোয়াপ করানোর পর কি হয়ে যাবে, 8টা আগে চলে আসবে এবং 9টা পরে চলে যাবে, এবং তারপরে কি হয়ে যাবে, আমাদের পুরোপুরি শর্টেড লিস্টটা একদম এখান থেকে এই অবধি দেখো পুরোপুরি কিন্তু লিস্টটা কিন্তু শর্টেড হয়ে গেল আমার, তাই তো, পুরোপুরি লিস্টটা শর্টেড হলো কিনা, যে এখানে যেটা রয়েছে সেটা এখানের সাথে পুরোপুরি শর্টেড, এখানে রয়েছে 9 7 10 8, এখানে রয়েছে 7 8 9 10, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু সাজানো হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে পাস 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, কম্পেয়ার হচ্ছে 1 এবং সোয়াপিং হচ্ছে একবারই হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার বাইনারি, হ্যাঁ, বাবল শর্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার বাবল শর্ট, অর্থাৎ শর্টিং এর মধ্যে যেই শর্টটা তোমাদের রয়েছে সেটা কিন্তু এখানেই তোমাদের শেষ। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে
এতক্ষণ আমরা পুরোপুরি আগের ক্লাস এবং এই ক্লাসে আমরা সার্চিংয়ের কী কী রয়েছে, লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ আমাদের দেখা হয়ে গেছে, এবং শর্টিং ছিল যেখানে আমাদের একটাই শর্টিং করতে হবে, সেটা হচ্ছে বাবল শর্ট, এবং বাবল শর্টিংটাও কিন্তু আমাদের হয়ে গেছে। বাবল শর্টও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের ইউনিট 1 মোটামুটি এখানে পুরোপুরি কিন্তু কভার হয়ে গেল। ইউনিট 1 কিন্তু আমাদের এখানেই প্রায় শেষ। এইবার এখান থেকে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, এবং কোশ্চেনগুলো তোমাদের পুরো সিলেবাসটা বা পুরো ইউনিটটা পড়ে কভার করে সেই কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে তোমাদের কয়েকটা বলে দিই যে এখন যেরকম আমাদের কি হলো, সার্চিংয়ের মধ্যে দুটো সার্চ হলো, একটা হচ্ছে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ। তো এই দুটোর মধ্যে তোমাদের পার্থক্য ভালো করে পড়তে হবে, যে লিনিয়ার সার্চ ভার্সেস বাইনারি, এরকমভাবে আসবে। তারপরে আসতে পারে পাস এবং সোয়াপের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, এই ধরনের ডিফারেন্সগুলো কিন্তু তোমাদের আসবে। তাহলে এখানে তোমাদের মোটামুটি যা কভার হয়েছে, তোমাদের ইউনিট 1 কিন্তু কমপ্লিট। আমি আবারও তোমাদের বলছি যে যারা তোমরা ভালোভাবে প্রপার গাইডেন্সের সাথে তোমরা তোমাদের পুরো সেমিস্টারটা কভার করতে চাও, তারা কিন্তু অবশ্যই এসওই বাংলাতে গিয়ে, এসওই বাংলা অ্যাপে গিয়ে তোমরা অগ্নিপক্ষ 1.0 পিসিএমসি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্সের ব্যাচটা কিন্তু এখনও তোমরা কিনে নিতে পারো। আর এবার একটা সুবিধা কী রয়েছে, কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের সিলেবাস কিন্তু প্রায় সমান, পুরো 99% কিন্তু একই রয়েছে। সেই জন্য তোমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু একই সাথে তোমাদের পেইড ব্যাচে কিন্তু করানো হচ্ছে, এবং সেই তোমরা যদি ভালো প্রপার গাইডেন্সের সাথে কোয়ালিটিফুল কন্টেন্টের সাথে তোমরা যদি তোমাদের সেমিস্টার 2টাকে কভার করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের এসওই বাংলা অ্যাপে ভিজিট করে এখনই এনরোলমেন্ট করতে পারো, এখনও কিন্তু সময় রয়েছে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।